ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের একের আয়তে বলেছে বল প্রয়োগ করা সত্ত্বেও যখন বস্তু স্থির থাকে তখন ঘর্ষণ বলের মান প্রযুক্ত বলের বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। 2 বলেছে দুইটি সমতল দর্পণ যখন পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তখন প্রতিবিম্বের সংখ্যা হয় 5, কারণ 360 ডিগ্রি বাই ভাজিতক 60 ডিগ্রি বিয়োগ 1, তো 6 বিয়োগ 1 সমান 5। 3 দিয়েছে NCl3 যৌগের সমযোজী বন্ধনের সংখ্যা 3, 4 একটি উভধর্মীয় অক্সাইড হবে ZnO মানে জিঙ্ক অক্সাইড, 5 প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয় নাইট্রোজেন। 2 এর আয়তে আছে একটা বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে ওজন করায় পাঠ হলো 2.5 কেজি, অভিকর্ষ বলের মান হবে 2.5 × 9.8 নিউটন। 3 দিয়েছে কচু পাতার উপরে জলের ফোঁটাকে চকচকে দেখায় আলোর কোন ঘটনা এর জন্য দায়ী? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য দায়ী। তিনি দিয়েছে CH4 একটি সমযোজী না তড়িৎযোজী যৌগ, এটা আছে তোমাদের বইয়ের 90 পাতায় রয়েছে। সমযোজী যৌগ CH4 মানে হচ্ছে মিথেন, এই যে সমযোজী যৌগ, এই যে মিথেন হচ্ছে CH4 সমযোজী যৌগ। 4 বলেছে পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড H2S। 5 বলেছে কার্বনের কোন রূপভেদটি গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহার করা হয়? সক্রিয় চারকোল। 3 এর আয়তে আছে 1 নিউটন বল বলতে কি বোঝায়? এটা তোমাদের বইয়ের 2 এর পাতায় রয়েছে। লিখবে একটি 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। 1 নিউটন হচ্ছে SI পদ্ধতিতে বল মাপার একক। 2 দিয়েছে সংকট কোণ কাকে বলা হয়? আর আপাতন কোণ বৃদ্ধি করলে মাধ্যমের প্রতিসরাঙ্কের কি পরিবর্তন হয়? সংকট কোণ কাকে বলে? লিখবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মির আপাতন কোণে যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বের হয় আপাতন কোণের সেই মানকে ওই মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলা হয়। আর ওর সাথে যেটা আছে যে আপাতন কোণ বৃদ্ধি করলে মাধ্যমের প্রতিসরাঙ্কের কি পরিবর্তন হয়? তো যেহেতু প্রতিসরাঙ্কের মান মাধ্যমদ্বয়ের প্রকৃতি, ব্যবহৃত আলোর বর্ণ আর মাধ্যমদ্বয়ের উষ্ণতার উপরে নির্ভর করে, তাই আপাতন কোণ বা প্রতিসরণ কোণের আপাতন কোণের বৃদ্ধির জন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। 3 দিয়েছে কিভাবে সোডিয়াম আর ক্লোরিন পরমাণু থেকে আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়, ব্যাখ্যা করো। তো লিখবে আয়নীয় যৌগের সর্বাধিক সুস্থিতির জন্য ক্যাটায়ন ও অ্যানায়নগুলি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে বিন্যস্ত হয়ে কেলাস গঠন করে। সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠিত হয় বহু সংখ্যক সোডিয়াম আর ক্লোরিন আয়ন দ্বারা। ক্যাটায়ন আর অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতের উপর কেলাসের আকৃতি নির্ভর করে। প্রকৃতপক্ষে আয়নীয় যৌগ NaCl এর অণুর পৃথক কোনো অস্তিত্ব নেই। NaCl এর কেলাস গঠনের সময় ক্যাটায়ন আর অ্যানায়নগুলি এমনভাবে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে বিন্যস্ত হয় যে সমজাতীয় আধানগুলির মধ্যে বিকর্ষণ বল আর আয়নের বাইরের কক্ষের ইলেকট্রনগুলির মধ্যে বিকর্ষণ বল সবচেয়ে কম হয়। কেলাস গঠনের প্রতিটি সোডিয়াম আয়ন নিকটতম দূরত্বে অবস্থিত 6টি ক্লোরিন আয়ন দ্বারা আর প্রতিটি ক্লোরাইড আয়ন নিকটতম দূরত্বে অবস্থিত 6টি সোডিয়াম আয়ন দ্বারা বেষ্টিত থাকে। এরূপ বিন্যাসের ফলে সোডিয়াম ক্লোরাইড কেলাস অষ্টতলকীয় হয় এবং আচ্ছা বইয়ের এটাও বলতে পারো যে সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নগুলো আয়নে ভেঙে যায় এবং এই আয়নগুলো যথাক্রমে ক্যাথোড আর অ্যানোডের দিকে এগোবে, তারপর তড়িতারের সংস্পর্শে এসে মৌলরূপে মুক্ত হবে।
তো ক্যাথোডে ঘটা বিক্রিয়া এভাবে, আর অ্যানোডে ঘটা বিক্রিয়া এগুলো যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস আচ্ছা, এটা সব থেকে ভালো। এই যে খাদ্য লবণের গঠন দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগ হচ্ছে খাদ্য লবণ। রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এটি কেলাসাকার অর্থাৎ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ যা ধনাত্মক সোডিয়াম আয়ন আর ঋণাত্মক ক্লোরিন আয়ন দ্বারা গঠিত। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিলে যে ক্যাটায়ন তৈরি হয় তাকে সোডিয়াম আয়ন দ্বারা Na+ দ্বারা প্রকাশ করা হয়। তেমনি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে যে অ্যানায়ন উৎপন্ন করে তা Cl- দ্বারা প্রকাশ করা হয়, একে ক্লোরাইড আয়ন বলে। Na+ আর Cl- আয়ন দুটি পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে NaCl যৌগ গঠন করে। 4 দিয়েছে ঘরের উষ্ণতায় অক্সিজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াটি লেখো। সোডিয়াম পারক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় ঘরের উষ্ণতাতে অক্সিজেন উৎপন্ন হয়, আর এই হচ্ছে বিক্রিয়াটা। 5 দিয়েছে সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কি হবে, সমীকরণ সহ লেখো। এটা আছে বইয়ের 150 পাতায়। সোডিয়াম বাইকার্বনেট, এই যে NaHCO3 কে তাপ দিলে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে। আর অথবাতে রয়েছে মার্বেল পাথর থেকে কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করার সময় লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? মার্বেল পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই যে বলেছে লঘু HCl বা নাইট্রিক অ্যাসিড দুটি ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করতে পারে, কিন্তু H2SO4 নিয়ে পরীক্ষা করলে প্রথমে সামান্য CO2 গ্যাস বেরোবার পর বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, কারণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু সালফিউরিকের বিক্রিয়ায় উৎপন্ন ক্যালসিয়াম সালফেট জলে খুব একটা দ্রাব্য নয় বলে মার্বেলের টুকরোর ওপর ক্যালসিয়াম সালফেটের পাতলা আস্তরণ পড়ে যায়, ফলে মার্বেল আর অ্যাসিডের সংস্পর্শে আসতে না পারার জন্য বিক্রিয়া বন্ধ হয়ে যায়। 4 আইতে আছে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে পার্থক্য লেখো, প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। সদ্বিম্ব হচ্ছে বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে সদ্বিম্ব বলে। আর আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দু বস্তুর অসদ্বিম্ব বলা হয়। আর সাধারণত বস্তু সাপেক্ষে উল্টো বা অবশীর্ষ হয়, আর অসদ্বিম্ব বস্তু সাপেক্ষে সোজা বা সমশীর্ষ হয়। সদ্বিম্ব চোখে দেখা যায়, পর্দাতেও ফেলা যায়, প্রতিবিম্বের অবস্থানে ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম রাখলে ছবি ওঠে। অসদ্বিম্ব চোখে দেখা গেলেও পর্দায় ফেলা বা ছবি তোলা যায় না। উত্তর লেন্স সাধারণত সদ্বিম্ব গঠন করে, আর সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ হয়। উদাহরণ হচ্ছে ক্যামেরায় তোলা বস্তুর ছবি হচ্ছে বস্তুর সদ্বিম্ব গঠনের উদাহরণ, আর সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব হলো অসদ্বিম্বের সদ্বিম্ব গঠনের দৃষ্টান্ত। 4 2 নম্বর প্রশ্ন বলেছে প্লবতা কি আর এটি কোন বিষয়ের উপরে নির্ভর করে? প্লবতা কাকে বলে সংজ্ঞা দেবে, যে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, বা যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিনিধিত্ব করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলা হয়। আর প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো তরলে ডোবানো বস্তুর উপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করবে তা নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 2 হচ্ছে তরলটির ঘনত্ব। ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। আর 3 হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। সংশ্লিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ G এর মান যত বেশি হবে প্লবতা তত বাড়বে। 3 বলেছে M2+ আয়নের দ্বিতীয় কক্ষে 3টি ইলেকট্রন আছে। দ্বিতীয় কক্ষ মানে হচ্ছে M কক্ষে 8টি ইলেকট্রন থাকার কথা। তো M2+ মানে M মৌল থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার জন্য তাহলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন যাতায়াত করে, তো M কক্ষ থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য ওখানে এখন 3টে ইলেকট্রন আছে, তাহলে 5টা ইলেকট্রন ছিল। আর K কক্ষে থাকে
দ্বিতীয় কক্ষ মানে এল কক্ষ, KLM। এল কক্ষে আর কি 8টা ইলেকট্রন থাকে, তো সেখানে এখন 3টে ইলেকট্রন আছে, 2টো বেরিয়ে গেছে, তাই এটা M2+ আয়নে পরিণত হয়েছে। তাহলে বাইরে ছিল 5টা, ভেতরে 2টো, 7টা ইলেকট্রন মানে 7টা প্রোটন আছে। তাহলে ভর সংখ্যা এখানে 14, তাহলে নিউট্রন সংখ্যা হবে 14 - 7 সমান হবে 7। কারণ যেহেতু 3টে ইলেকট্রন আছে, এখন 2টো বেরিয়ে গিয়ে M2+ আয়ন হয়েছে, তাই এর প্রোটন সংখ্যা ছিল আর কি 5টা, 5 2 7টা, প্রোটন সংখ্যা ছিল 7টা, তাই জন্য নিউট্রন সংখ্যা হবে 7টা। আর এখানে অক্সিজেন আর ফ্লুরিনের ভর সংখ্যা 1 দেখাচ্ছে। ভর সংখ্যা 1 এবং পরমাণু ক্রমাঙ্ক আলাদা হলে যেসব মৌলের ভর সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলা হয়ে থাকে। তাহলে পরমাণু দুটির সম্পর্ক হচ্ছে এরা পরস্পরের আইসোবার। যখন ভর সংখ্যা একই হয়, পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয়, তখন তারা একে অপরের আইসোবার বলা হয়ে থাকে। তাহলে এরা একে অপরের আইসোবার। আচ্ছা, 4-এ দিয়েছে পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির নীতি সমীকরণ সহ লেখো। নীতি মানে শর্ত। তো এটা ছায়া প্রকাশনীতে ভালো আছে বলে তো এখান থেকে দিচ্ছি। বিক্রিয়ার পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত বা নীতি হচ্ছে, পরীক্ষাগারে 4 ভাগ ভরের পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে 1 ভাগ ভরের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 240 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড গলে যায় ও পরে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এক্ষেত্রে ধনাত্মক অনুঘটকের কাজ করে। আর বলেছে বেলুনে কেন হাইড্রোজেন গ্যাস ভরা হয়, এটা 1 নাম্বার, এটা আছে বইয়ের 129 পাতায়। লিখবে যে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস, এর চেয়ে বায়ু প্রায় 14.4 গুণ ভারী, তাই হাইড্রোজেন গ্যাসকে বেলুনে ভরা হয়। হাইড্রোজেন গ্যাস হচ্ছে সবচেয়ে হালকা, এর চেয়ে বায়ু প্রায় 14.4 গুণ ভারী, সেই জন্য হাইড্রোজেন গ্যাস বেলুনে ভরা হয়। অথবা বলেছে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী হবে, সমীকরণ সহ লেখো। এই পর্যবেক্ষণ থেকে হাইড্রোজেনের কোন ধর্ম প্রকাশ পায়? এই যে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়, হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। এই হচ্ছে সমীকরণটা। তাহলে এখানে হাইড্রোজেনের বিজারণ ধর্ম প্রকাশ পায়। 5-এ দিয়েছে স্বচ্ছ চুন জলে প্রথমে অল্প আর পরে অতিরিক্ত CO2 চালনা করলে কি দেখা যাবে, এটা আছে তোমাদের বইয়ের 154 পাতায়। তো কাচের পাত্রে কিছুটা পরিষ্কার চুন জল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিলে তা উল্পতল থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চুন জলের মধ্যে দিয়ে চালনা করলে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। বিক্রিয়ার সমীকরণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস CO2 CaCO3 H2O, ক্যালসিয়াম কার্বনেট জলে অদ্রাব্য, তাই চুন জল ঘোলা হয়। ওই ঘোলা চুন জলের মধ্যে বেশি পরিমাণ CO2 বেশিক্ষণ ধরে চালনা করলে ঘোলা চুন জল আবার স্বচ্ছ হয়, কারণ অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট থেকে দ্রাব্য বাইকার্বনেট উৎপন্ন হয়, CaHCO3(2). অথবাতে আছে বহুরূপতা কাকে বলে, এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, বইতে সেইভাবে আসলে গুছিয়ে দেওয়া নেই বলে 286 পাতায় আছে, রায়মার্টিনের 286 পাতাতে রয়েছে সংখ্যাটা। বহুরূপতা কাকে বলে, শুধু কাকে বলে যেটা সেটুখানি আমরা নেব। এই যে বহুরূপতা বলেছে যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তার নিজের মূল রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে, সেই বিশেষ ধর্মকে বহুরূপতা বলা হয়ে থাকে। আর ওর সাথে আছে যে ছকের সাহায্যে কার্বনের রূপভেদগুলি দেখাও। তো এটাই হচ্ছে এই যে কার্বনের রূপভেদের এই হচ্ছে ছবিটা। নিয়তাকার অনিয়তাকার রূপভেদ। নিয়তাকার হচ্ছে হিরে গ্রাফাইট ফুলারিন, অনিয়তাকার হচ্ছে চারকোল বা অঙ্গার ভূষকালিক ও গ্যাস কার্বন। আবার চারকোল 2 রকমের, উদ্ভিজ্জ প্রাণীজ। উদ্ভিজ্জ হচ্ছে কাঠকয়লা শর্করা অঙ্গার, প্রাণীজ অস্থি অঙ্গার রক্ত অঙ্গার। এটা হলো ফিজিক্যাল সায়েন্স। এবার লাইফ সায়েন্সে আসি। 1-এর আইতে দিয়েছে ফলের রসে থাকা শর্করাকে যে ছত্রাকটি ভেঙে দিতে পারে সেটা হলো ইস্ট। 2-এ বলেছে কোন ex-situ সংরক্ষণের উদাহরণ। ex-situ মানে হচ্ছে যেটা কৃত্রিমভাবে সংরক্ষণ, জুওলজিক্যাল পার্ক মানে চিড়িয়াখানা।
3 বলেছে জলাতঙ্ক যে প্রকার অণুজীব দ্বারা ঘটে সেটা হলো ভাইরাস। 4 ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়াসের বদলে যেটি থাকে সেটি নিউক্লিয়েট। 5 বলেছে শুধুমাত্র স্ত্রীদের পাওয়া যায় এমন একটা হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। 2 আছে স্তম্ভ মেলানো। বেল হবে কোষ্ঠকাঠিন্য। আরবিসি হবে চাকতির মতো। ইকোলোকেশন হচ্ছে শুশুক। বিষ হচ্ছে ভাইরাস। আর শাল হলো রজন। 3 আয়তে আছে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত 2টি হরমোনের নাম লেখো। রায়মার্টিনের 485 পৃষ্ঠায় রয়েছে পিটুইটারি পশ্চাৎখণ্ড থেকে নির্গত 2টি হরমোন হচ্ছে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন বা অ্যান্টিডায়রিউটিক হরমোন। 2 বলেছে রসুনের 2টি ঔষধি গুণ লেখো। বইয়ের 290 পৃষ্ঠায় রয়েছে ঔষধি গুণ হচ্ছে যে রসুনে অ্যালিসিন নামক যে যৌগ থাকে জীবাণুনাশক ক্ষমতা আছে, পাকস্থলীকে উদ্দীপিত করে খাবার হজম করতে সাহায্য করে, আর হৃৎপিণ্ড রক্তনালীর নানা সমস্যা রসুন কার্যকরী। অ্যান্টিসেপটিক বা পচন নিবারক ভূমিকাও আছে। 3 দিয়েছে একটি আদর্শ বনের স্তরগুলি লেখো। আচ্ছা, এটা রায়মার্টিন থেকে নেবে। এটা যেহেতু তোমার মোটে 2 নাম্বার আছে, 509 পেজে আছে। একটি আদর্শ বনের গঠনে বিজ্ঞানীরা একটি আদর্শ বনকে 5টি অনুভূমিক তলে ভাগ করেছে। একটা হচ্ছে বনের ছাদ বা ক্যানোপি, 2 হচ্ছে ছাদের নিচের অংশ বা আন্ডার স্টোরি, 3 হচ্ছে গুল্ম স্তর বা স্রাব লেয়ার, 4 হচ্ছে বিরোধ স্তর বা হার্প লেয়ার, আর 5 হচ্ছে বনের মেঝে বা ফরেস্ট লেয়ার। 4 দিয়েছি মেরু ভাল্লুকের বিপন্নতার 2টি কারণ লেখো। আচ্ছা, মেরু ভাল্লুকের বিপন্নতার 2টি কারণ অস্তিত্ব বিপন্ন, এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। 1 হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে, ফলে এদের বাসস্থান আর বিচরণ ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ছে। 2 হচ্ছে আর্কটিক অঞ্চলে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভারের সন্ধান পাওয়ার পর থেকে আর্কটিক অঞ্চলে দূষণের মাত্রা বাড়ছে, যা মারাত্মকভাবে মেরু ভাল্লুকের স্বাভাবিক বাস্তুতন্ত্রকে নষ্ট করছে। 3 দেয়া আছে এখানে। লোম, চামড়া, নখের জন্য মেরু ভাল্লুক শিকার করার ফলে বহু বছর ধরে এদের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে। তো যে কোনো 2 দিয়ে দেবে। 5 দিয়েছে পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের একটি অভয়ারণ্যের নাম লেখো। অভয়ারণ্য জলদাপাড়া অরণ্য দিতে পারো। আর জাতীয় উদ্যান হচ্ছে এই যে অভয়ারণ্য হচ্ছে তোমার চাপড়ামারি, সজনেখালি, লথিয়ান। আর জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক করবেট, কাজিরাঙা, কানহা, সুন্দরবন, গরুমারা। তাহলে এটা আছে বইয়ের 274 পাতায়। 6 দিয়েছে ঘৃতকুমারীর 2টি ব্যবহার লেখো। ঘৃতকুমারীর 2টি ব্যবহার এটা আছে বইয়ের 293 পাতায় রয়েছে। অ্যাসিডের আধিক্য, রক্তের ঘন হয়ে যাওয়ার প্রবণতা, দূষণজনিত চাপ ও অস্থিসন্ধির প্রদাহ কমাতে ঘৃতকুমারী পাতা নির্যাস ব্যবহার করা হয়। 3 হচ্ছে গ্যাস্ট্রিক ক্ষত, কোষ্ঠকাঠিন্য, তেজস্ক্রিয় বিকিরণজনিত চামড়ার ক্ষতে ঘৃতকুমারী পাতা নির্যাস ব্যবহার করা হয়। এখানে 6খানা আছে। মানসিক চাপ, উদ্বেগ কমাতে ঘৃতকুমারী পাতার নির্যাস ব্যবহার করা হয়। তো যে কোনো 2 লিখে দেবে। আচ্ছা, 4 আয়তে আছে একটি আদর্শ মাইটোকন্ড্রিয়ার চিত্র এঁকে 4টে অংশ দেখাতে বলেছে। তো বই তো সেইভাবে 4টে অংশ যেহেতু দেখাতে বলেছে, তো বই তো সেইভাবে ভালো করে দেওয়া নেই। তো তোমরা রায়মার্টিন থেকে এটা এঁকে নেবে মাইটোকন্ড্রিয়ার ছবি। রায়মার্টিনের 369 পৃষ্ঠায় রয়েছে। এখান থেকে 4টে যে কোনো মানে অংশ আর কি মাইটোকন্ড্রিয়ার 4টে যে কোনো অংশ দেখিয়ে দেবে। এখানে পরিষ্কার সুন্দর করে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে 2 বলেছে ভ্যাকসিন বা টিকা কাকে বলে আর একটি অ্যান্টিবায়োটিকের ব্যবহার লেখো। আচ্ছা, এটা বইয়ে 201 পাতায় আছে। ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা 201 পাতায় আছে। এটা লিখবে যে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানো যায়, আর ভাইরাস বা ছত্রাক ঘটিত রোগে এরা কাজ করে না। তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানো যায়। আর বলেছে ভ্যাকসিন বা টিকা কাকে বলে। আচ্ছা, ভ্যাকসিন বা টিকা কাকে বলে এটা রায়মার্টিনের 432 পৃষ্ঠায় আছে। রোগ সৃষ্টিকারী কোনো জীবিত অণুজীব বা মৃত অণুজীব
বা অণুজীব নিঃসৃত পদার্থ কার্যহীন করে মানবদেহে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি করানো হয়, যা পরবর্তীকালে ওই রোগের বিরুদ্ধে অনাক্রমতা তৈরি করতে সক্ষম হয়। এই ঘটনাকে ভ্যাকসিনেশন বলে। আর প্রবিষ্ট বস্তুটিকে ভ্যাকসিন বা টিকা বলা হয়, যেমন পোলিও ভ্যাকসিন, যক্ষ্মা রোগের ভ্যাকসিন BCG, পোলিও ভ্যাকসিন OPV, টাইফয়েড রোগের ভ্যাকসিন TAP। 3 আছে ত্রিফলার উপাদানগুলি লেখো। এটা আছে বইয়ের 292 পাতায়। ত্রিফলার উপাদান, ত্রিফলা কথার মানে হচ্ছে 3টে ফল। ত্রিফলায় থাকে সমপরিমাণে আমলকি, হরিতকি আর বহেরা বীজ ছাড়া। 4 দিয়েছে ক্লোরাইড কোষ কোথায় দেখা যায় আর এর কাজ লেখো। আচ্ছা, ক্লোরাইড কোষ কোথায় দেখা যায়, এটা আছে বইয়ের 190 পাতায়। লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলেতে দেখা যায়। উদ্ভিদের মূলে যে লবণপূর্ণ কোষ থাকে, না ওটা হচ্ছে লবণাক্ত পরিবেশে উদ্ভিদে। ক্লোরাইড কোষ হচ্ছে প্রাণীদের ফুলকায়, মানে লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে, যা অতিরিক্ত সোডিয়াম আর ক্লোরিন আয়ন দেহ থেকে বার করে দিতে পারে। তাহলে ক্লোরাইড কোষ হচ্ছে লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় দেখা যায়। এটি অতিরিক্ত সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন দেহ থেকে বার করে দেওয়ার কাজ করে। 5 দিয়েছে রোবেসিন আর তবাসির কোথায় পাওয়া যায় আর নয়নতারা থেকে প্রাপ্ত উপখারটির নাম লেখো। আচ্ছা, তাবাসির পাওয়া যায় বাঁশ গাছে। এটা আছে বই 281 পাতায়। যে ব্যাম্বুসা অ্যারুডিনাসিয়া নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড আর সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ তাবাসির নামে একটি গুরুত্বপূর্ণ ওষুধ প্রস্তুত হয়, যা হাঁপানি, সর্দি, কাশি, নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়। আর তোমার রোবেসিন, এটা হচ্ছে নয়নতারা থেকে প্রাপ্ত একটা উপকার, যেটা থাকে গাছের মূলেতে, রোবেসিন। আর নয়নতারা থেকে প্রাপ্ত আরও অন্য দুটো উপকার হচ্ছে ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন। 6 দিয়েছে টেস্টোস্টেরন হরমোনের 2টি কাজ লেখা। জরুরিকালীন হরমোন কোনটি? টেস্টোস্টেরন হরমোনের 2টি কাজ, এটা আছে র্যামাটিনের 495 পাতায়। এক হচ্ছে বয়ঃসন্ধিকালে ছেলেদের মুখ্য জননাঙ্গের আর আনুষঙ্গিক জননাঙ্গের বৃদ্ধি আর বিকাশ ঘটায়। এর প্রভাবে ছেলেদের দেহে শুক্রাণু উৎপাদন শুরু হয়। 3 হচ্ছে দেহের পেশি আর অস্থির বৃদ্ধি ঘটে, পেশিবহুল চেহারা তৈরি হয়। 4 লোহিত কণিকা উৎপাদন বৃদ্ধি করে আর BMR বাড়িয়ে দেয়। আর 5 হচ্ছে যৌন লক্ষণ রূপে ছেলেদের মুখমণ্ডলে গোফদারি গজায় ও গলার স্বরে ভাঙন ঘটে আর স্বর ভারী হয়। আর জরুরিকালীন হরমোন কোনটি? জরুরিকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোন। জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ করে বলে একে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয়।